কেমন আছিস তোরা সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছিস। তো আজকের ক্লাসে আমরা কথা বলবো হচ্ছে 8.3 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে। এখানে আজকে আমরা এই ধরনের প্রবলেম নিয়ে কথা বলবো। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে যে যদি তিনটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করে, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বিন্দুতে যদি তিনটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করে তাহলে কি ঘটনা ঘটবে। তো এই জন্য আমি এই জায়গায় তোকে একটা লাইন তোকে শেখাবো। এই লাইনটা তুই যদি মাথায় রাখতে পারিস তাহলে এই অঙ্কে তোর আর কোনো সমস্যা হবে না। তো সেই কাঙ্ক্ষিত লাইনটা আমাদের কি? সেই কাঙ্ক্ষিত লাইনটা হচ্ছে যে যে কোনো শীর্ষ ও এই জায়গায় লব্ধি বিন্দুর লব্ধি বলের ক্রিয়া রেখার বিপরীত পাশে বাকি দুইটা বলের লব্ধি অবস্থিত। বাকি দুটি বলের লব্ধি অবস্থিত। তো এই কথাটা আমরা একটু মাথায় রাখবো, তাহলে দেখবো যে হচ্ছে আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাচ্ছে। যে কোনো শীর্ষ ও লব্ধি বলের ক্রিয়া রেখা বিপরীত, মানে লব্ধি বলের ক্রিয়া রেখা বিপরীত পাশে আমাদের বাকি দুটো বলের লব্ধি অবস্থিত। তো দেখো এই ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে আমরা কিভাবে প্রত্যেকটা অঙ্ক খুব সহজে সলভ করতে পারি। তো আমরা প্রথমে যে প্রবলেমটা সলভ করব, যে ধর এটা একটা ত্রিভুজ লক্ষ্মী, এটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার নাম দিলাম হচ্ছে আমাদের এ, এটা হলো বি আর এটা হলো সি। তো আমার কোশ্চেনটা হচ্ছে এই তিনটা ত্রিভুজের তিন বিন্দুতে তিনটা সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করতেছে। তিনটা বিন্দুতে তিনটা সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করতেছে। একটা বল হলো, এটা হলো পি, বি বিন্দুতে হলো কিউ বল আর সি বিন্দুতে হলো আর বল। এবং এই তিনটা বলের লব্ধি এদের ভর কেন্দ্রে ক্রিয়া করে। আর আমরা জানি হলো ভর কেন্দ্র হলো কার ছেদে বিন্দু? ভর কেন্দ্র হলো মধ্যমা ত্রয়ের ছেদে বিন্দু, মধ্যমা ত্রয়ের ছেদে বিন্দু। তাহলে এটা হলো এডি মধ্যমা, তার মানে এই যে বিডি আর সিডি যেহেতু মধ্যমা, বিডি আর সিডি হবে সমান। এরকম প্রত্যেক মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তার নাম হলো ভর কেন্দ্র। লব্ধি ক্রিয়া করতেছে কোথায়? লব্ধি ক্রিয়া করতেছে হলো ভর কেন্দ্রে। তাহলে লব্ধি ক্রিয়া করতেছে হলো ভর কেন্দ্রে। এই টোটাল এর মানটা কত? এর মানটা হলো p প্লাস q প্লাস r। p q r এর বলের লব্ধি হলো p প্লাস q প্লাস r। তো এখন আমি আমার কনসেপ্টে অ্যাপ্লাই করতে পারবো। কনসেপ্টটা কি? যে কোনো শীর্ষ আর লব্ধি ক্রিয়া রেখার বিপরীত পাশে, এই যে অন্য যে পাশটাতে আছে এই শীর্ষ যে পাশে তার বিপরীত পাশটাতে বাকি দুইটা বল কোনটা? কিউ আর আর। তাহলে কিউ আর আর এর লব্ধি অবস্থিত। তাহলে এখানে যে বলটা ক্রিয়া করবে সেটা হলো কিউ প্লাস আর। এবং মজার ব্যাপার হচ্ছে এটা ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। তার মানে এই যে বিপরীত পাশটাতে বাকি দুইটা বলের লব্ধি অবস্থিত হবে, না হলে কিন্তু এইখানে তিনটা বলের লব্ধি হওয়ার কথা না। কারণ এখন দেখো আমাদের কিন্তু লজিক মিলে গেছে যে এই যে এই বল আর এই বল দুটো সদৃশ সমান্তরাল বল। তাহলে সদৃশ সমান্তরাল বলের লব্ধি কি হয়? সদৃশ সমান্তরাল বলের লব্ধি হয় বাকি, মানে ওই বলদ্বয়ের যোগফল। তাহলে এই বলটা হলো p আর এই বিন্দুতে যদি q প্লাস r ক্রিয়া করে তাহলে এই বিন্দুর লব্ধিটা কত হবে? p প্লাস q প্লাস r। তাহলে তিনটা বলের লব্ধি ভর কেন্দ্রে তখনই ক্রিয়া করবে যদি এই বিন্দুতে q প্লাস r বল ক্রিয়া করে। তো আমরা কিন্তু সেটা বুঝলাম। অতএব শুধুমাত্র আমরা এই লাইনটা মনে রাখবো যে শীর্ষের বিপরীত পাশে বাকি দুটো বলের লব্ধি অবস্থিত, তাহলে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। তো এখন তো আমাদের অঙ্ক করার কোনো ব্যাপারই না। তাহলে আমাদের লজিকটা কি ছিল? আমি যে বল নেব ডিভাইডেড বাই বাকি দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু কিউ বল, একটা হলো কিউ বল, এই রেখায় চিন্তা করো, এই রেখায়। তাহলে কিউ বল ডিভাইডেড বাই কিউ আর এর মধ্যবর্তী দূরত্ব, কিউ আর আর না আসলে এখানে কিউ আর লব্ধির মধ্যবর্তী দূরত্ব বাকি দুইটা বল। তাহলে এখানে তিনটা বল কি কি? একটা বল হলো কিউ, আর একটা বল হলো আর একটা বল হলো এই যে লব্ধি, এটার নাম আমরা দিলাম আপাতত লব্ধি। হ্যাঁ, অথবা কিউ প্লাস আর।
কিউ প্লাস আর লিখতে, আমরা কিউ প্লাস আর লিখি। তাহলে এখানে তো তিনটা বল, এই রেখায় তিনটা বল কি, একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে আর, আর একটা হলো কিউ প্লাস আর। তাহলে কিউ থেকে কিউ প্লাস আর এর দূরত্ব ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই বাকি দুটো। বাকি দুটো কোনটা? এটা হলো বাকি দুটোর মধ্যবর্তী দূরত্ব। কিউ ডিভাইডেড বাই বাকি দুটোর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু আর ডিভাইডেড বাই বাকি দুটোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আর ডিভাইডেড বাই বাকি দুটো হচ্ছে পি কিউ আর হলো কিউ প্লাস আর। হ্যাঁ, এখন তাহলে কিউ ডিভাইডেড বাই আর আর কিউ প্লাস আর এর মধ্যবর্তী দূরত্ব কোনটা? আর আর কিউ প্লাস আর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর আর কিউ প্লাস আর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি সিডি। এই যে এটা সি, এটা হলো ডি। তাহলে খেয়াল করো, তাহলে r ডিভাইডেড বাই cd ইকুয়াল টু r ডিভাইডেড বাই q, r ডিভাইডেড বাই কি হবে? q আর q প্লাস r, q প্লাস বা q আর প্লাস r এর মধ্যবর্তী দূরত্ব কত? bd। তাহলে এটা হচ্ছে আমাদের bd। তাহলে আমাদের একটা জিনিস চিন্তা করো, তাহলে q বাই r সমান কি হবে? q বাই r সমান হবে cd আর bd, আর cd আর bd কিন্তু সমান, cd আর bd সমান, কারণ এটা মধ্যবিন্দু। তাহলে এইটা যেহেতু সমান 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 জিনিস কাটাকাটি করলে কি হবে? 1। তার মানে আমরা লিখতে পারবো q ইকুয়াল টু r। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে q ইকুয়াল টু r। এখন অনুরূপভাবে যদি আমরা আরেকটা কাজ করতাম, যে এই বিন্দুতে কি আছে, এই বিন্দুতে আছে আমাদের r বল। খেয়াল করো, এই c বিন্দুতে আছে আমাদের r বল, আর এই বিন্দুতে তাহলে কি করবে? বাকি দুটো বলের লব্ধি, তার মানে এটা হলো p প্লাস q। তাহলে এটা নিয়ে যদি আমি কাজ করতাম, তাহলে আমি দেখাইতে পারতাম p ইকুয়াল টু q, p ইকুয়াল টু q। আর এখান থেকে যেভাবে আমরা q ইকুয়াল টু r দেখাইছি, তাহলে এইভাবে নিয়ে কাজ করলে আমরা দেখাইতাম p ইকুয়াল টু q। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পারতেছি p ইকুয়াল টু q, আবার q ইকুয়াল টু r। তুমি শুধু লিখবা অনুরূপ ভাবে p ইকুয়াল টু q। তাহলে p ইকুয়াল টু q, আবার পাচ্ছি q ইকুয়াল টু r। তাহলে তুমি লিখতে পারবে অতএব p সমান q সমান r। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব, ঠিক একই রকমই এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে। তো এবার তোমাকে যে জিনিসটা বলছে, যে একটা ত্রিভুজের, পরের প্রবলেমটা খেয়াল করো, একটা ত্রিভুজের তিনটি কোণিক বিন্দুতে, ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি কোণিক বিন্দুতে তিনটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করতেছে, এবং এদের লব্ধি ক্রিয়া করবে হচ্ছে লম্ব কেন্দ্রে। খেয়াল করো, লম্ব কেন্দ্র কোনটা? লম্ব কেন্দ্র হচ্ছে এখান থেকে এই বাহুর উপর লম্ব আঁকবো, এখান থেকে এই বাহুর উপর লম্ব আঁকবো, আর এখান থেকে এই বাহুর উপর লম্ব আঁকবো। তার মানে এবার লব্ধি ক্রিয়া করবে হচ্ছে লম্ব কেন্দ্রে। হ্যাঁ, যদি লম্ব কেন্দ্র লব্ধি ক্রিয়া করে, তাহলে লম্ব কেন্দ্র হচ্ছে আমাদের লব্ধি। তাহলে এই লব্ধির মানটা কত? p প্লাস q প্লাস r। তাহলে এটা হলো এই বলটা হচ্ছে আমাদের p বল, এই বলটা q বল, এই বলটা r বল। তাহলে তুমি খেয়াল করো, আমরা বলছি যে যেকোনো শীর্ষ আর লব্ধির ক্রিয়ার বিপরীত বিন্দুতে, এই বিন্দুতে, তাহলে বাকি দুটো বল কোনটা? q আর r। তাহলে q আর r এর লব্ধি অবস্থিত। এখন তাহলে আমাদের এখানে তিনটা বল কি হলো? ধরো a, এটা এই বিন্দুটা a, এই বিন্দুটা b, এই বিন্দুটা c। তাহলে আমাদের লজিক বল তিনটা কি হলো? একটা হলো q, আর একটা হলো r, আর একটা হলো q প্লাস r। দেখো, একটা q আর একটা r, আর একটা হলো q প্লাস r। তাহলে আমি যখন q দেব, সে তখন হবে r আর q প্লাস r এর মধ্যবর্তী দূরত্ব, আর যখন আমি r দেব তখন হবে r p q আর q প্লাস r এর মধ্যবর্তী দূরত্ব। তো এবার তুমি একটা জিনিস চিন্তা করো, q ডিভাইডেড বাই r থেকে q প্লাস r এর দূরত্ব কত? r থেকে ধরো এই বিন্দুটা হলো d, তাহলে r থেকে q প্লাস r এর মধ্যবর্তী দূরত্ব কত? এটা হলো cd সমান, দেখো এটা হলো cd, আর এই জায়গায় r থেকে q আর q প্লাস r এর মধ্যবর্তী দূরত্ব কত? q আর q প্লাস r এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে bd। তাহলে এটা আমরা পেলাম হলো bd। তাহলে q ডিভাইডেড বাই r, তাহলে আমরা লিখতে পারবো q ডিভাইডেড বাই r সমান হলো cd ডিভাইডেড বাই bd। তো cd বাই bd যদি লিখতে পারি, তাহলে আমরা সাথে সাথে আরেকটা জিনিস লিখতে পারবো, সেটা হলো এই জায়গায় হাফ ইনটু, এই জায়গায় আমি একটা ত্রিভুজ চিন্তা করি, cd হলো কোন ত্রিভুজ আছে?
সিডি হলো এই ত্রিভুজ আছে, বুঝিও সিডি এই ত্রিভুজ আছে, এই ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজ এই বিন্দুকে আমরা জি দিয়ে প্রকাশ করি বা লম্ব কেন্দ্র। তাহলে যেহেতু লম্ব তাহলে একটা কাজ করি, এখান থেকে আমরা এই জিনিসটা লিখি সহজ, কিউ ইনটু বিডি সমান হচ্ছে আর ইনটু সিডি। তাহলে কিউ ইনটু বিডি সমান আমরা কি লিখতে পারতেছি, আর ইনটু সিডি। তাহলে আমি একবার যে কাজটা করব, যে সবগুলোকে দুইটাকে আমি এডি দ্বারা ভাগ করব, দুইটাকে আমি এডি দ্বারা ভাগ করব। তাহলে কিউ ইনটু বিডি ডিভাইডেড বাই কিউ ইনটু বিডি ডিভাইডেড বাই এডি ইকুয়াল টু আর ইনটু সিডি ডিভাইডেড বাই এডি। তাহলে এবার আমাদের একটা মজার জিনিস হয়েছে, বিডি বাই এডি সমান কি, এই যে বিডি বাই এডি, বিডি এই যে বিডি হচ্ছে, এটা হচ্ছে বিডি, যেটা আমাদের এই এটা যদি আমি কোণ বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এটা কি হবে, ভূমি ডিভাইডেড বাই লম্ব, বিডি বাই এডি, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব, তাহলে কোণ হলো বি, ভূমি বাই লম্ব সমান কি, cot বি ইকুয়াল টু আর সিডি বাই এডি। তাহলে আমি যদি এই কোণ বিবেচনা করি, তাহলে সিডি হলো ভূমি অতিভুজ, যার সাথে কোণ তৈরি করে সেটা ভূমি, বাই এডি, সিডি বাই এডি, সিডি বাই এডি ভূমি বাই লম্ব, তাহলে মানে cot, ভূমি বাই লম্ব মানে cot, এবং কোণটা কত, সি। তাহলে আর cot সি। তাহলে এখানে আমরা দেখাইলাম কিউ cot b ইকুয়াল টু আর cot সি। অনুরূপ ভাবে আমরা তাহলে দেখো কিউ এর সাথে হলো বি, আর এর সাথে সি, তো পি এর সাথে কোনটা এ। তাহলে আমরা দেখাইতে পারবো পি cot a সমান হচ্ছে আর cot b, এরকম আমরা দেখাইতে পারবো আর cot b। তাহলে আমরা লিখতে পারবো যে পি cot a ইকুয়াল টু কিউ cot b ইকুয়াল টু আর cot c। তাহলে এটাও আমাকে প্রমাণ করতে বলতে পারে, অথবা আরেকটা জিনিস প্রমাণ করা যাবে এখান থেকে। তাহলে p ডিভাইডেড বাই cot a মানে কি 1 ডিভাইডেড বাই 10a ইকুয়াল টু q ডিভাইডেড বাই 10b ইকুয়াল টু r ডিভাইডেড বাই b 10c। তাহলে আমরা জানি উপরের গুলার অনুপাত, তার মানে p q r, এটা সমান কি হবে, নিচের গুলার অনুপাত 10a 10b 10c। তাহলে উপরের গুলার অনুপাত সমান নিচের গুলার অনুপাত। তাহলে আমাকে এটাও প্রমাণ করতে বলতে পারে, আবার এটাও প্রমাণ করতে বলতে পারে। তো যেটাই প্রমাণ করতে বলো আমরা কিন্তু সেই অঙ্কটা সলিউশন করতে পারবো। তো ফার্দার আমরা এই টপিকে আরেকটা প্রবলেম সলভ করি। সব জায়গায় কিন্তু একই, যে বিপরীত বিন্দুতে বাকি দুটো বলে লব্ধি ক্রিয়া করবে, বিপরীত বিন্দুতে বাকি দুটো বলে লব্ধি ক্রিয়া করবে। দেখো এবার আমরা পরের প্রবলেমটা সলভ করব। যে একটা ত্রিভুজ, এবার এই তিনটা ত্রিভুজের লব্ধি মানে তিনটা বিন্দুতে তিনটা সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করবে। ধরো যে তিন বিন্দুতে তিনটা সদৃশ সমান্তরাল বল পি কিউ আর আর ক্রিয়া করবে। এই ত্রিভুজের পরিকেন্দ্র আমরা চিন্তা করব, মানে এটা হলো সেই ত্রিভুজের পরিবৃত্ত, এটা হলো পরিবৃত্তের কেন্দ্র। তাহলে পরিবৃত্তের যদি কেন্দ্র হয়, তোমাকে বলছে যে এই যে পরিকেন্দ্রে তিনটা বলের লব্ধি ক্রিয়া করবে, পরিকেন্দ্রে তিনটা বলের লব্ধি। তাহলে এটা হচ্ছে আমাদের কত, এই বলটা কত, p প্লাস q প্লাস r। তো এবার আমরা আমাদের বিখ্যাত কনসেপ্ট অ্যাপ্লাই করব, যে
যে কোনো শীর্ষ আর লব্ধি ক্রিয়া রেখার বিপরীত পাশে বাকি দুইটা বলের লব্ধি অবস্থিত, তার মানে এটা হচ্ছে আমাদের q প্লাস r। তো এটা আমাদের a বিন্দু, এটা হলো আমাদের b বিন্দু, এটা হলো আমাদের c বিন্দু। তো তোমার এখানে আরেকটা জিনিস ক্লিয়ার থাকা দরকার, যে হচ্ছে আমাদের এই পরিকেন্দ্র কিভাবে আসে। একটা জিনিস মনে রাখবা, খাতায় নোট ডাউন করে নাও সবাই। এর আগে আমি বলছি পরিকেন্দ্র হচ্ছে কোণের সমদ্বিখণ্ড ত্রয়ের ছেদবিন্দু। লেখো সবাই, খাতায় লেখো, কোণের সমদ্বিখণ্ড ত্রয়ের ছেদবিন্দু হলো পরিকেন্দ্র। কোণের সমদ্বিখণ্ড ত্রয়ের ছেদবিন্দু হলো পরিকেন্দ্র। তার মানে এই পরিকেন্দ্রটা আমরা কিভাবে পাবো? a কোণের সমদ্বিখণ্ড আঁকবো, b কোণের সমদ্বিখণ্ড আঁকবো, c কোণের সমদ্বিখণ্ড আঁকবো। এই সমদ্বিখণ্ড তিনটা যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে আমাদের পরিকেন্দ্র। তো আমরা একটু করে নেই, তাহলে ক্লিয়ার হবে। লম্ব লম্ব দেখা যাচ্ছে, পরিকেন্দ্র কিন্তু লম্ব হতেও পারে, নাও পারে, লম্ব না হওয়ার চান্স বেশি। তাহলে দেখো কোণের সমদ্বিখণ্ড ত্রয়ের ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে। তো এবার আমরা একটা কাজ করব, আমাদের তো ফর্মুলা খুব কম, তাহলে আমরা ডিটেইলস না লিখি। তো আমরা এই তিনটা বল নিয়ে কাজ করব, q r আর q প্লাস r। তো আমাদের লজিকটা হচ্ছে q ডিভাইডেড বাই বাকি দুটোর মধ্যবর্তী দূরত্ব, এটা যদি d হয় তাহলে বাকি দুটোর মধ্যবর্তী দূরত্ব cd ইকুয়াল টু r ডিভাইডেড বাই বাকি দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে bd। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো q বাই r ইকুয়াল টু bd ডিভাইডেড বাই cd। তো আমরা এবার একটা কাজ করতে যাচ্ছি, আমরা একটু দুষ্টামি করব, দুষ্টামি করে bd ইনটু উচ্চতা লিখব, cd ইনটু উচ্চতা লিখব, ডিভাইডেড বাই হাফ দিব। তা দেখো এবার একটা কাজ হয়েছে, কাজটা কি হয়েছে? খুব সুন্দর একটা ঘটনা ঘটে গেছে। সুন্দর ঘটনাটা হচ্ছে, দেখো এটা যদি আমরা চিন্তা করি যে এই যে BD, এটা আমরা একটু ভুল করছি, আরটা যদি নিচে CD টা উপরে যাবে, আর এখানে BD টা নিচে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের CD আর এটা হচ্ছে আমাদের BD। তাহলে CD হলো এই ত্রিভুজের ভূমি, আর এই ত্রিভুজের উচ্চতা যদি হয় দেখো h, তাহলে উচ্চতা মানে কি? a থেকে এই বাহুর উপর লম্ব। তাহলে এই ত্রিভুজের উচ্চতা যে h, মানে এই যে a d c এর উচ্চতাও h, আবার b a d এর উচ্চতাও কিন্তু h। খেয়াল করো যে ধরো আমাদের এই যে এই ত্রিভুজের উচ্চতাটা কত? উচ্চতা মানে লম্ব আঁকতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের উচ্চতা h, এই ত্রিভুজের ক্ষেত্রে মানে এই পাশের ত্রিভুজের ক্ষেত্রে ABC এর ক্ষেত্রে, আবার ADB এর ক্ষেত্রে কিন্তু সেম উচ্চতা h। তো তার মানে এই উচ্চতা সেম, একই জিনিস কাটাকাটি যায়, তাহলে কিন্তু CD বাই BD থাকে। তাহলে দেখো হাফ ইনটু CD ইনটু উচ্চতা সমান হলো ACD এর ক্ষেত্রফল। তার মানে এটা সমান হচ্ছে ত্রিভুজ ACD ডিভাইডেড বাই এটা সমান এই যে হাফ ইনটু BD ইনটু h, এই যে হাফ ইনটু ভূমি BD উচ্চতা h সমান কি হবে? BABD এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, এটা যেমন সত্য, আবার একই সাথে আরো একটা জিনিস সত্য। আর একটা জিনিস আমি এবার h দ্বারা এই পুরো উচ্চতাটা বুঝাবো না, এবার আমি h দ্বারা বুঝাবো হচ্ছে নিচের টুকরো উচ্চতা। এই যে এই অংশটুকুর উচ্চতা, এই ছোট ত্রিভুজ এখান থেকে এই টুকরোর উপর লম্ব দূরত্বটা হচ্ছে h। তাহলে এবার আমি h দ্বারা বোঝাচ্ছি হচ্ছে নিচের অংশ। যদি নিচের অংশটুকু বুঝাই তাহলে এই যে হাফ ইনটু ভূমি হলো CD, উচ্চতা হলো h, এটা দ্বারা বোঝাবে CD, আর এটা যদি g হয় তাহলে GCD এর ক্ষেত্রফল। তাহলে এটা সমান ত্রিভুজ GCD ডিভাইডেড বাই, দেখো এই যে হাফ ইনটু BD, এই যে BD হলো এই ত্রিভুজের ভূমি আর h টা হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা, তার মানে GBD এর ক্ষেত্রফল। GB তার মানে ত্রিভুজ GBD। তো আমরা সেই পিচ্চিকালে একটা জিনিস শিখছি যে এটা খুব বেশি কাজে লাগবে, যেমন 4/8 মানেও হাফ, 1/8 মানে 1/2 মানেও হাফ। এইটা সমান তুমি যদি উপরের দুটো বিয়োগ করো 4 - 1, নিচের দুটো যদি একই কাজ করো, উপরে বিয়োগ করলে নিচেও বিয়োগ, উপরে যোগ করলে নিচেও যোগ, তাও দেখো এখন মান হাফ আছে। 3/6 হাফ। আবার
তুমি যদি কি করো, উপরে দুটো যোগ করো নিচে দুটো যোগ করো, মানে লবে আর হরে যদি একই কাজ করো তাও দেখবা মান সেম থাকবে। তার মানে এই যে সেম সেম লব লব যদি একই কাজ করি, হ্যাঁ, হর হর যদি একই কাজ করি, তাহলে আমাদের অনুপাতের মানটা কিন্তু সেম থাকে। তাহলে আমি যদি এবার একটা কাজ করি, সমান সমান আমরা লিখতে পারবো ত্রিভুজ ACB মাইনাস ত্রিভুজ GCB ডিভাইডেড বাই ত্রিভুজ ABD মাইনাস ত্রিভুজ GBD। তাহলে এটা সমান কি হবে দেখো, তো এটা তার মান ছিল Q বাই R এর মান ছিল। তাহলে Q বাই R এর মান ত্রিভুজ ACB ডিভাইডেড মাইনাস GCB। তাহলে দেখো ACB, এটা হলো আমাদের C, ACB মাইনাস GCB। তাহলে এই পুরো ত্রিভুজ থেকে আমরা এই নিচের ত্রিভুজ বাদ দিলে তাহলে আমাদের কোন ত্রিভুজটা থাকবে? আমাদের থাকবে হচ্ছে এই যে আমাদের এই ত্রিভুজটা থেকে যাবে। তাহলে এই ত্রিভুজ মানে কোনটা? এই ত্রিভুজ মানে হচ্ছে AGC। তার মানে এটা হচ্ছে ত্রিভুজ AGC ডিভাইডেড বাই, অনুরূপভাবে এই যে ADB থেকে আমি যদি এই নিচেরটা GDB বাদ দেই, তাহলে আমাদের থাকবে AGB। তাহলে ত্রিভুজ AGB। এখন আমরা ছোট্ট একটা কাজ করব। আমরা জানি তাহলে Q বাই R এটা সমান আমরা পেলাম, Q বাই R সমান পেলাম, আমরা এটা সুন্দরভাবে লিখি ত্রিভুজ AGC ইকুয়াল টু ডিভাইড বাই ত্রিভুজ AGB। তাহলে আমরা জানি তার মানে AGC এর ক্ষেত্রফল ডিভাইড বাই AGB এর ক্ষেত্রফল। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সরি হাফ ইনটু, একদম আমরা 8.2 এর শুরুতে শিখছিলাম পদার্থবিজ্ঞানে আমরা শিখছি যে কোনো দুই বাহু ইনটু তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন, যে কোনো দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন। তাহলে আমি যদি ত্রিভুজ AGC এর কথা চিন্তা করি, AGC, তাহলে এখানে দুই বাহু কোনটা? GC আর GA। তাহলে আমি যে কোনো দুই বাহু নিচ্ছি GC ইনটু GA, হ্যাঁ, যে কোনো দুই বাহু ইনটু তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন। তো অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা, অন্তর্ভুক্ত কোণ কি? অন্তর্ভুক্ত কোণ হলো AGC, সাইন AGC। অনুরূপভাবে হাফ ইনটু যে কোনো দুই বাহু, তাহলে এখানে যে কোনো দুই বাহু হলো GB আর GA, তাহলে হাফ ইনটু GB ইনটু GA, হ্যাঁ, ইনটু তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন। তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ হলো AGB কোণ, AGB কোণ সাইন AGB কোণ। তো এবার তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে GA কাটা আর GC, এখানে খেয়াল করো এই জায়গায় GC ও ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ, আবার GA ও কি এই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে GC আর GA অবশ্যই কি হবে? সমান হবে, মাস সমান হতে বাধ্য, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে GC আর GB এগুলোও কি হবে? সমান হবে, মাস। এই যে GC GB GA এগুলো একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে সমান। হাফ হাফ কি হয়ে যাবে? মোকাবেলা হয়ে যাবে। এখন sin AGC কি? sin AGC দেখো AGC এটা কি? কেন্দ্র। তাহলে AGC টা হলো কেন্দ্রস্থ কোণ, কোন চাপের উপর দণ্ডায়মান? AC চাপের উপর দণ্ডায়মান AGC কোণটা হলো কেন্দ্রস্থ কোণ। খেয়াল করো, এই যে এটা হলো কেন্দ্র, AC চাপের উপর দণ্ডায়মান AGC কোণ হলো কেন্দ্রস্থ কোণ, আর ABC কোণ হলো বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ, তাহলে কোন চাপ? চাপটা হচ্ছে আমাদের AC, তাহলে AC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ AGC কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ, হ্যাঁ, বৃত্তস্থ ABC কোণ, ABC কোণ। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই জায়গায় 2 ইনটু বৃত্তস্থ ABC কোণ, ABC কোণটা আমরা কি দিয়ে প্রকাশ করি? সংক্ষেপে B কোণ। এই যে এই কোণটা কি? সংক্ষেপে কি কোণ? A কোণ ABC ত্রিভুজের। তাহলে 2 ইনটু A কোণ নাকি? বাবা আমরা এটাকে A লিখলে বড় হাতে লিখলে তো আর কোণ দেওয়া লাগে না, 2A কোণ। তাহলে AGC কোণ সমান হবে 2A কোণ। তাহলে এটা সমান হবে sin 2y ডিভাইডেড বাই
অর্থাৎ sin 2a না, এটা তো a না, এটা হলো b পদ। তাহলে sin twice b ডিভাইডেড বাই নিচেরটা অনুরূপ ভাবে আমরা ওই বৃত্তস্থ কোণের কনসেপ্ট অ্যাপ্লাই করে লিখতে পারবো sin twice। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম q বাই r সমান হলো sin twice b ডিভাইডেড বাই sin twice c। দেখো q এর জন্য b, r এর জন্য c, তাহলে p এর জন্য কি পাওয়া যাবে? a। তাহলে অনুরূপে আমরা লিখতে পারবো, অনুরূপ ভাবে আমরা লিখতে পারবো p বা p, হ্যাঁ দেখো twice। তাহলে এই জায়গায় দেখো q বাই sin twice b ইকুয়াল টু r বাই sin twice c। তাহলে অনুরূপ ভাবে আমরা কি লিখতে পারবো? অনুরূপ ভাবে আমরা লিখতে পারবো ঠিক অনুরূপ ভাবে p বাই sin twice ইকুয়াল টু q বাই sin twice b। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে যেহেতু দেখো তাহলে p বাই sin 2a সমান q বাই sin 2b, অতএব p বাই sin 2a সমান q বাই sin 2b ইকুয়াল টু r বাই sin 2c। তো আমরা এটা আমাদের প্রমাণ করতে বলতে, অথবা এটা বলতে পারতো p ইনটু cosec 2a ইকুয়াল টু q ইনটু 1 বাই sin 2b মানে কি cosec 2b ইকুয়াল টু 1 বাই sin 2c মানে কি r ইনটু cosec 2c। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস প্রমাণ করতে বলতে পারতো, অথবা আমাকে প্রমাণ করতে বলতে পারতো p q r সমান sin 2a sin 2b sin 2c। তো আমরা এটাও শিখে ফেললাম। এবার আমাদের এক নম্বর কনসেপ্টটা শেষ হয়ে গেল যে একটা ত্রিভুজের তিন বিন্দুতে যদি তিনটি সমান্তরাল বল ক্রিয়া করে তাহলে কি ঘটনা ঘটবে। আমরা সেক্ষেত্রে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব যে বিপরীত পাশে বাকি দুইটা বলের লব্ধি ক্রিয়া করবে। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে ত্রিভুজের তিন শীর্ষের যে তিনটা বল যেভাবেই ক্রিয়া করুক না কেন আমরা সেই অঙ্কগুলো আমরা করতে পারব। তো তখন আমরা ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দুতে যখন তিনটা একই ধরনের বল ক্রিয়া করবে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। এবার আমরা আলোচনা করব হচ্ছে আরেকটা মজার জিনিস নিয়ে, সেটা হচ্ছে যে লব্ধির অবস্থানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বলগুলো আমরা পরিবর্তন করব কিন্তু লব্ধি আগেও যেখানে ছিল পরেও সেখানে থাকবে। তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করব চলো আমরা সেটার জন্য একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখি। সেই যখন লব্ধির অবস্থান পরিবর্তন করবে না সেটার জন্য ইম্পর্টেন্ট কনসেপ্টটা হচ্ছে, তোমরা সবাই লিখে নাও, ঠিক আছে, যে বল লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত সব সময় সমান থাকবে। তাহলে লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকলে, তো এই জায়গায় আমাদের শর্তটা হচ্ছে লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত, লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত সর্বদা সমান। খেয়াল করো এই লজিক দিয়ে আমরা যে কোনো অনেক ছোট করতে পারবো। তো আসো দেখি আমরা একটু বেশ কিছু প্রবলেম সলভ করি। যে লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত যদি সমান থাকে তাহলে লব্ধির অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তো আমরা শুরুতে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যে ধরো এখানে p আর q দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি, এখানে p আর q এই দুটো হলো দুটি সদৃশ সমান্তরাল বল, এদের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তাহলে ও বিন্দুতে কত বল ক্রিয়া করবে? তাহলে a b বিন্দুতে pq আর ও বিন্দুতে হচ্ছে লব্ধি ক্রিয়া করে। এটা হলো তাহলে এই লব্ধির মান কত হবে? এই লব্ধির মান হলো p q। তাহলে এটা হলো প্রথম ক্ষেত্র। তারপরে তোমাকে বলছে, এরপর তোমাকে যে প্রশ্নটা বলছে, এরপর তোমাকে বলছে p কে r পরিমাণ। তাহলে p কে r পরিমাণে, তার মানে এই এখন নতুন ক্ষেত্রে মানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এই বলটার মান হবে p r, এই বলটার মান হবে p r এবং q কে p কে r পরিমাণে এবং q কে s পরিমাণে বৃদ্ধি করবে।
তাহলে কিউটা আমি s পরিমাণে বৃদ্ধি করব, তার মানে নতুন ক্ষেত্রে এই বলটা হবে কিউ প্লাস s। এবং আরেকটা লজিক তোমাকে বলছে যে এরপরে পি ও কিউ এর বদলে যদি আমি কিউ ও আর ব্যবহার করি, তার মানে তৃতীয় ক্ষেত্রে আমি পি আর কিউ ব্যবহার করব না, কি ব্যবহার করব, কিউ আর আর ব্যবহার করব। তার মানে এ আর বি দুইটা বিন্দুতে প্রথমে ক্রিয়া করলো পি আর কিউ বল, পরে ক্রিয়া করলো হচ্ছে পি প্লাস আর আর কিউ প্লাস এস বল, আর তারপরে ক্রিয়া করলো আর বল কিউ বল আর আর বল। এই তিন ভাবে ক্রিয়া করার ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে লব্ধি ক্রিয়া করতেছে কোন বিন্দুতে, ও বিন্দুতে। তার মানে লব্ধির অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তোমাকে এখান থেকে প্রমাণ করতে হবে, তোমাকে যে জিনিসটা প্রমাণ করা লাগবে আমি সেটা লিখে দিচ্ছি, s equal to r minus q minus r whole square divided by p minus q। তো এখন আমরা এই জিনিসটা প্রমাণ করব, তবে খুবই সহজে প্রমাণ করব ইনশাআল্লাহ। তো আমরা আমাদের এই লজিকটা অ্যাপ্লাই করি, যেহেতু লব্ধির অবস্থান অপরিবর্তিত আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা যে জিনিসটা লিখতে পারবো লিখে ফেলবো যে লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত সর্বদা সমান। তাহলে এই ক্ষেত্রে লব্ধি সৃষ্টিকারী বল কোনটা কোনটা, পি আর কিউ, তাহলে আমরা লিখব পি বাই কিউ সমান, আবার এখানে লব্ধি সৃষ্টিকারী বল কোনটা কোনটা, পি প্লাস আর আর কিউ প্লাস এস, তার মানে পি প্লাস আর ডিভাইডেড বাই কিউ প্লাস এস সমান, এই জায়গায় লব্ধি সৃষ্টিকারী বল কোনটা কোনটা, কিউ আর আর, কিউ আর আর। তাহলে এই তিনটা জিনিস কি হবে, সমান হবে। যদি সমান হয়, আমরা এর আগেই শিখছিলাম যে লব লব হর হর একই কাজ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, এর আগে আমরা দেখছি। এবার তুমি দেখো তো তোমার এখানে আসলে কি লাগে, তোমার এখানে লাগে দেখো s টা তুমি যদি ওই পাশে নাও তাহলে একটা জিনিস লাগবে তোমার r - x, তাহলে তোমার লাগতেছে r - s p - q q - r, তিনটা জিনিস লাগছে। দেখো r - s p - q q - r, এটা তো তোমার প্রমাণ করা লাগবে। তাহলে এখান থেকে তুমি বুঝবা তোমার কি লাগছে, r - s p - q q - r। তাহলে এখন আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা সুন্দর একটা কাজ করব। ধরো এইটা থেকে এটা বাদ দেব, এটা থেকে এটা বাদ দেব, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে এই পাশে আমাদের যে ঘটনা ঘটবে, p প্লাস r থেকে যদি p বাদ দেই তাহলে কত হবে r, q প্লাস s থেকে যদি q বাদ দেই তাহলে কি হবে s। আমরা জানি এই ক্ষেত্রে কিন্তু আমাদের মানের অনুপাতের কোনো পরিবর্তন হয় না, কারণ এর আগেই দিয়েছি। তাহলে আমরা r বাই s পাই না। তাহলে এখন তোমার কি লাগছে, তাহলে q মাইনাস r তুমি কিভাবে পাইতে পারো, যদি এখান থেকে এটা বাদ দাও, তাহলে এখান থেকে এটা বাদ দিতে হবে, এখান থেকে এটা বাদ দিতে হবে, তাহলে আমার কি থাকবে q মাইনাস r ডিভাইডেড বাই r মাইনাস s। হ্যাঁ, এখন তুমি q মাইনাস r পাইছো, r মাইনাস s পাইছো, তাহলে এবার তোমার লাগবে কোনটা, এবার তোমার লাগবে হচ্ছে তোমার যেটা লাগবে সেটা হলো p মাইনাস q। দেখো কি লাগবে তোমার, বলো p মাইনাস q লাগবে। p মাইনাস q তুমি কিভাবে পাবা, তুমি p মাইনাস q পাওয়া হচ্ছে এখান থেকে এটা বিয়োগ করবে। তাহলে এখান থেকে তুমি যদি এটা বিয়োগ করো তাহলে এখান থেকে এটা বিয়োগ করা লাগবে, এখান থেকে এটা বিয়োগ করা লাগবে, তার মানে p মাইনাস q ডিভাইডেড বাই q মাইনাস r, q মাইনাস r। তো আমাদের কিন্তু অঙ্ক শেষ। এবার আমরা শুধুমাত্র এই দুইটা জিনিস নিয়ে কাজ করব, তার মানে q মাইনাস r ডিভাইডেড বাই r মাইনাস s সমান p মাইনাস q ডিভাইডেড বাই q মাইনাস r। তো আমার লাগবে কিসের মান, আমার লাগবে হচ্ছে দেখো এই যে s টাকে ওই পাশে নিয়ে যাব, r মাইনাস s লাগবে। তাহলে r মাইনাস s এটা সমান হবে q মাইনাস r, q মাইনাস r গুণ হয়ে যাবে, তার মানে q মাইনাস r হোল স্কয়ার ডিভাইডেড বাই এখানে p মাইনাস q টা নিচে চলে আসবে, p মাইনাস q। তোমার দরকার কার মান, s এর মান। তাহলে s টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে থাকবে হলো r মাইনাস, এটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, q মাইনাস r হোল স্কয়ার ডিভাইডেড বাই p মাইনাস q। এবার দেখো কোন অঙ্কের দিকে তাকাও, অঙ্কের দিকে তাকাও, আমাকে কিন্তু এই জিনিসটাই প্রমাণ করতে বলছে, তার মানে এটা প্রুফ। তুমি এবার তোমার সমাধান খুলে দেখো অথবা তোমার বই খুলে দেখো, এই অঙ্কটাই 3 পেজ করা হয়েছে। তো আমরা কিন্তু তাদের কোন নিয়মে করি, তাদের নিয়মে করছি
জাস্ট একটা কনসেপ্ট ব্যবহার করছি, কনসেপ্ট ব্যবহার করে আমাদের অঙ্কটা কিন্তু এক লাইন, দুই লাইন, তিন লাইনে হয়ে গেছে। তিন লাইনে আমি অঙ্কটাকে সলভ করতে পারছি। তো আমার প্রশ্ন যে হচ্ছে সিকিউ তে এইভাবে করলে হবে কিনা? সিকিউ তে এইভাবে করলেই হবে। তুমি যে কাজটা করতে পারো, এই জায়গায় দেখো আমরা অনেক কয়েকটা স্টেপ একসাথে করছি। আমাদের প্রথমে লাইনটা কি পাইছিলাম? পি বাই কিউ এইটুকু পাইছিলাম। তো আমরা এইটুকু পাওয়ার পরে দ্বিতীয় লাইনে পরে আমরা এই কাজটা করছিলাম, তাহলে এটা লিখবো পরের লাইনে। তারপরের লাইনে আমরা এই লাইনটা লিখে নেব, মানে একটু ভেঙে ভেঙে করবো, তাহলে অঙ্কটা বড় হয়ে যাবে। ঠিক আছে? আর তার চাইতেও ভালো হয় তোমরা যদি আরেকটা কাজ করো, এই লাইনটা কিভাবে আসলো সেটা তো যদি একটু দেখাই দাও। তাহলে ধরো আমরা এই জায়গায় কি লিখতে পারবো? p ডিভাইডেড বাই p ডিভাইডেড বাই এই যে p আর q এর ক্ষেত্রে তুমি যদি আরেকটু বড় করে করতে চাও, তাহলে p ডিভাইডেড বাই বাকি দুটো দূরত্ব bo ইকুয়াল টু q ডিভাইডেড বাই বাকি দুটো দূরত্ব ao। হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো বা p বাই q সমান হবে bo ডিভাইডেড বাই ao। অনুরূপভাবে তুমি যদি এই দুটো বল নিতা, তাহলে p প্লাস r ডিভাইডেড বাই q প্লাস s এটা সমান হতো bo বাই ao। আর এই দুটো বল নিয়ে কাজ করলে তোমার যে কাজটা হতো সেটা হলো q ডিভাইডেড বাই r এটা সমান আসবে bo বাই ao। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এটা q বাই r ও bo বাই ao এর মান, p প্লাস r ডিভাইডেড বাই q প্লাস ao s ও bo বাই ao এর মান। আবার এই জায়গায় তুমি দেখো শুরুতে কি শিখছি? p বাই q ও bo ডিভাইডেড বাই ao এর মান। তাহলে যেহেতু এই তিনটার ডান পাশের অনুপাত সমান, তাহলে বাম পাশের রাশিগুলো অবশ্যই কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবে? p বাই q সমান p প্লাস r বাই q প্লাস s সমান q বাই r। তো p বাই q সমান p প্লাস r বাই q প্লাস s সমান q বাই r। তাহলে এই জিনিসটা তোমার যদি আরো কনফিউশন থাকে, তুমি আগে এরকম তিনটা স্টেপে অঙ্কগুলো করে নিবা। করে নেওয়ার পরে তারপরে লিখবে 1 2 3 থেকে পাই, তুমি 1 2 3 থেকে এই লাইনটা পাবে। ঠিক আছে? আর আমরা এই লাইনটা একবারে এই কনসেপ্ট থেকে বের করেছিলাম, লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকলে লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত সমান হবে। ঠিক আছে? তার মানে তুমি যদি আরো অঙ্ক বড় করতে চাও, আগে এই তিনটা স্টেপ করে নিবা। তিনটা স্টেপ করার পরে এই লাইনটা আসবে, তারপরে এটাকে আরো ভেঙে ভেঙে তুমি কি করতে পারো? আরো বড় করতে পারো, আর যদি রেজাল্ট পেয়ে যাও। আর যারা বুদ্ধিমান তারা কিভাবে কাজ করবে? তারা ডাইরেক্ট এই লাইন লিখবেন, এই লাইন থেকে ডানে বামে এইভাবে ক্যালকুলেশন করবে, করে উত্তর দিতে পারবে। ওকে, ধন্যবাদ। আমরা আরেকটা লব্ধি অপরিবর্তিত থাকা আরো 3-4টা অঙ্ক করব। তো এটা যেহেতু বুঝে গেছি, আমরা আরেকটা প্রবলেম সলভ করি। আর যদি লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকে, তাহলে লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত কিভাবে সমান হয়, এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। তো এবারের প্রবলেমটা হচ্ছে যে p ও q দুটি বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তাহলে প্রথমে বলটা হচ্ছে p আর q। হ্যাঁ, ধরো এটা হলো p, এটা হলো q, এটা ও বিন্দুতে ক্রিয়া করে, তাহলে এটা হলো লব্ধি। তো পরবর্তীতে তোমার বলগুলো কি কি হয়ে যায়? পরবর্তীতে তোমার বল হলো p আর q এর পরিবর্তে তুমি ব্যবহার করতেছ হচ্ছে p কে r+3 পরিমাণ, p কে তুমি বৃদ্ধি করবে r+3 পরিমাণ, তার মানে p r+3, আর q কে বৃদ্ধি করবা s+2 পরিমাণ, তাহলে q কে তুমি বৃদ্ধি করবা s+2 পরিমাণ। তাহলে এখন তার বলটা হলো q s+2। আর এরপরে তোমাকে বলছে p ও q এর পরিবর্তে যদি q আর r+3, তার মানে p এর পরিবর্তে হলো q আর q এর পরিবর্তে হলো r+3। তাহলে এভাবে যদি বল ক্রিয়া করে, তাহলে এই তিন ক্ষেত্রে লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকে। তার মানে ব্যাপারটা কেমন? তিনটা ক্ষেত্রে লব্ধি কোন বিন্দুতে ক্রিয়া করে? ও বিন্দুতে ক্রিয়া করে, a b o। তাহলে আমাদের লজিকটা কি? প্রথমে বল ক্রিয়া করতেছে p আর q, তারপরে বল ক্রিয়া করতেছে p r+3 আর q s+2, আর তারপরে ক্রিয়া করতেছে q আর r+3। তাহলে এই তিনটা ক্ষেত্রে লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকে। তো আমাকে এখানে প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে কি প্রুফ করবা? তুমি প্রুফ করো q r s plus q r-3 whole square, q r-3 whole square divided by p minus q। এরপরে তোমার যেটা আছে, এরপর আরো একটা জিনিস আছে -1 এটা আমাকে প্রমাণ করতে হবে।
তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে আগে আমি লিখি লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত সবসময় কি হবে সমান। তাহলে এখানে হবে p ডিভাইডেড বাই q। তাহলে এখানে প্রথম লব্ধি সৃষ্টিকারী বল হলো p আর q, দ্বিতীয় লব্ধি সৃষ্টিকারী বল হলো p প্লাস r প্লাস 3, আর এই পাশের বলটা হচ্ছে q প্লাস s প্লাস 2 সমান হবে তৃতীয় ক্ষেত্রে লব্ধি সৃষ্টিকারী বল হলো q আর r প্লাস 3। তাহলে q আর r প্লাস 3, তাহলে এই তিনটা অনুপাত কি হবে সমান হবে। তো এখন q টা আমরা একটু ভিতরে ক্যালকুলেশন করতে আমাদের কি হবে দেখো আমাদের লাগবে কি এটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের লাগবে r মাইনাস s টা এই পাশে নিয়ে আসলে মাইনাস s, মাইনাস 1 টা এই পাশে নিয়ে আসলে প্লাস 1। তাহলে আমাদের লাগবে r মাইনাস s প্লাস 1। খুব ভালো করে মাথায় ঢুকাই দাও, r মাইনাস s প্লাস 1। তো আমি কিভাবে r মাইনাস s প্লাস 1 পেতে পারি এটা একটু খেয়াল করো। তো আমরা যদি একটা কাজ করি এখান থেকে এটা বাদ দিই তাহলে হবে r প্লাস 3, এখান থেকে এটা বাদ দিই তাহলে হবে s প্লাস 2। তাহলে এখান থেকে এটা বাদ দিলে এখান থেকে এটা বাদ দিতে হবে, এটা হলো কমন নিয়ম। তাহলে আমরা r প্লাস 3 পেলাম, s প্লাস 2 পেলাম। তাহলে আমার লাগবে কোনটা q মাইনাস r মাইনাস 3। তাহলে q মাইনাস r মাইনাস 3 পাওয়ার উপায় কি এখান থেকে এটা বাদ দেওয়া। তাহলে আমি যদি এখান থেকে এটা বাদ দিই তাহলে কি পাবো q মাইনাস r মাইনাস 3। তাহলে এখান থেকে যেহেতু এটা বাদ দিছি, এখান থেকে এটা বাদ দিছি, তাহলে এখান থেকেও কি করতে হবে এটা বাদ দিতে হবে। তাহলে এটা হবে r প্লাস 3 আর এটা মাইনাস s মাইনাস 2, মাইনাস s মাইনাস 2। তাহলে এটা আমরা পাইলাম হচ্ছে q মাইনাস r মাইনাস 3 ডিভাইডেড বাই r মাইনাস s প্লাস 1। তাহলে এটা আমরা পেলাম। তো আমাদের q মাইনাস r মাইনাস 3 ও পেয়ে গেছি। দেখো q মাইনাস r মাইনাস 3 ও পেয়ে গেছি, আর এখানে যে r মাইনাস s প্লাস 1 এর যে ঝামেলা ছিল এটা পেয়ে গেছি। তাহলে এখন বাকি আছে কোনটা p মাইনাস q। তাহলে p মাইনাস q তুমি কিভাবে পাইতে পারো দেখো এখান থেকে এটা বিয়োগ করলে তুমি p মাইনাস q পাবা। তাহলে তুমি যদি এখান থেকে এটা বিয়োগ করো তাহলে হবে p মাইনাস q, আর এখান থেকে যদি এটা বিয়োগ করো কারণ এখান থেকে এটা বিয়োগ করলে এখান থেকে এটা বিয়োগ করতে হবে মাস্ট। তাহলে কি হবে q মাইনাস r মাইনাস 3, q মাইনাস r মাইনাস 3। তাহলে আপনাদের এটা হয়ে গেল, অঙ্ক কিন্তু শেষ। তাহলে আমরা এই পাশে লিখব বা r মাইনাস s প্লাস 1 সমান q মাইনাস r মাইনাস 3 দুইটা হয়ে যাবে তাহলে হোল স্কয়ার ডিভাইডেড বাই p মাইনাস q। তাহলে আমার দরকার কার মান, আমার তো প্রমাণ করতে হবে হচ্ছে r এর মান দিয়ে। r এর মান দিয়ে দেখো r এর মান দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে r সমান কি হবে r সমান মাইনাস s ওই পাশে গিয়ে প্লাস s প্লাস q মাইনাস r মাইনাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই p মাইনাস q। তাহলে এই পাশে আছে প্লাস 1 ওই পাশে গিয়ে গেলে কি হবে মাইনাস 1। তাহলে r ইকুয়াল টু আমার তো এটাই প্রমাণ করতে বলছে, দ্যাট মিন্স রুট। দেখবা এই অঙ্কটা তোমার বইয়ে 2 পাতা করা আছে, কিন্তু আমরা ফাইনালে সলভ করে ফেললাম 1 লাইন 2 লাইন 3 লাইনের উত্তর শেষ। তো এবার আমরা আরেকটা লব্ধি অপরিবর্তিত থাকা আরেকটা অঙ্ক সলিউশন করব। দেখো লব্ধি অপরিবর্তিত থাকার আরেকটা প্রবলেম যদি আমি সলভ করতে চাই, যে এখানে বলছে p ও q দুটি সদৃশ সমান্তরাল বল p ও q খেয়াল করো। তাহলে দুটি সদৃশ সমান্তরাল বল, তাহলে এই বলটা হলো p, এই বলটা হলো q, এদের লব্ধি ক্রিয়া করবে হচ্ছে r যেটা সমান হলো p প্লাস q। তো বুঝিও এবার তোমাকে বলছে যে q কে p স্কয়ার বাই q তে পরিবর্তন করে, তার মানে q এর পরিবর্তে ব্যবহার করব p স্কয়ার ডিভাইডেড বাই q। q কে p স্কয়ার বাই q তে পরিবর্তন করার পরে p এর সাথে স্থান বিনিময় করব। তাহলে p ছিল কোথায় এখানে, তাহলে p স্কয়ার বাই q চলে আসবে হচ্ছে এখানে। তাহলে এখানে আসবে হলো p স্কয়ার বাই q, আর ওইখানে চলে যাবে কোনটা p। তো যদি এই ঘটনা ঘটে তাহলে তোমাকে বলতে হবে যে এখানে লব্ধির অবস্থান অপরিবর্তিত আছে। এটা প্রমাণ করো যে যদি এই ঘটনা ঘটে
তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এখানে লব্ধির অবস্থান অপরিবর্তিত আছে। তো আমরা জানি লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকলে লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত কি হতে হয়, সমান হতে হয়। তাহলে আমি যদি দেখি লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত সমান আছে, তাহলে লব্ধির অবস্থান মাস্ট অপরিবর্তিত থাকবে, তাই না? কারণ লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকলে লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত সমান হতে হবে। তাহলে আমি যদি দেখি যে লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত সমান আছে, তাহলে অবশ্যই লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত কত, p/q। দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত কত, p²/q/p। তাহলে ক্যালকুলেশন করলে হবে p²/q * 1/p = p/q। তার মানে প্রথম ক্ষেত্রে বলগুলোর অনুপাত p/q, দ্বিতীয় ক্ষেত্রে বলগুলোর অনুপাত p/q। তার মানে অবশ্যই এখানে লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকবে, মাস্ট, অবশ্যই থাকবে, অবশ্যই। তো মজার ব্যাপার, তুমি যদি এভাবে লিখে দাও যে যেহেতু লব্ধি সৃষ্টিকারী বলগুলোর অনুপাত সমান, তাহলে লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকবে, এটা মানে টিচার মানতে চায় না। তো এই কারণে আমরা একটু বইয়ের নিয়মে অঙ্ক শিখি, হ্যাঁ? কারণ আমি বলবো না যে এটা লজিক, কিন্তু ওই যে বইয়ে লেখা নাই তাই অনেকে মানতে চায় না। আমরা তো ওই জায়গায় অঙ্ক মুখস্থ করি, মুখস্থ ছাড়া কিছু বুঝি না। খেয়াল করো, আমরা তাহলে আমি ধরি যে দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিটা আর এই জায়গায় কাজ করবে না। তাহলে প্রথম ক্ষেত্রে লব্ধিটা ছিল, ধরো এটা হলো a, এটা হলো b। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের লব্ধিটা ছিল b বিন্দু থেকে x দূরত্বে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমি চিন্তা করলাম লব্ধি এখানে ক্রিয়া করে। লব্ধি এখানে ক্রিয়া করে মানে কত, দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিটা ক্রিয়া করবে b বিন্দু থেকে y দূরত্বে। তাহলে আমরা শুরুতে ধরে নিলাম যে প্রথম ক্ষেত্রের লব্ধি আর দ্বিতীয় ক্ষেত্রের লব্ধিটা কত হবে, p + q²/p হবে। এটা হলো দ্বিতীয় ক্ষেত্রের লব্ধি। কারণ আমি যদি তাহলে p + q²/p হবে। তাহলে দেখো, তাহলে আমি যদি প্রথমে দেখাইলাম যে প্রথম ক্ষেত্রের লব্ধি যেখানে ছিল, দ্বিতীয় ক্ষেত্রের লব্ধিটা সেখানে নাই। এখন আমরা এবার একটু ক্যালকুলেশনে যাই। আমাদের ক্যালকুলেশনটা কি, p / বাকি দুটোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে প্রথম ক্ষেত্রে লব্ধি কোনটা, বাকি বল দুটো কোনটা, q, আর একটা হচ্ছে একটা হচ্ছে q আর একটা হচ্ছে আমাদের এই লব্ধিটা। তাহলে এটা তো আমাদের দ্বিতীয় ক্ষেত্রের লব্ধি, এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে প্রকাশ করি। তাহলে অন্য একটা কালার, এই ক্ষেত্রে লব্ধি কোনটা r। তাহলে বাকি দুটোর মধ্যবর্তী দূরত্ব হলো x = লব্ধি / তাহলে আমাদের এখানে লব্ধির মান কত ছিল, প্রথম ক্ষেত্রে লব্ধির মান কত ছিল, p + q। তাহলে p + q / বাকি দুটোর মধ্যবর্তী দূরত্ব, বাকি দুটোর মধ্যবর্তী দূরত্ব কত, ab। তার মানে x এর মান হবে p * ab / p + q। তাহলে এটা গেল আমাদের প্রথম ক্ষেত্র। এবার আমরা দুই নম্বর ক্ষেত্রে যাব। তাহলে দুই নম্বর ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এই পাশের বলটা কোনটা, এই পাশের বলটা হলো p²/q বাকি দুটার মধ্যবর্তী দূরত্ব। তার মানে এই যে q আর লব্ধি, এটার মধ্যবর্তী দূরত্ব কত, y। তাহলে এইটা সমান কত, দেখো এইটা সমান হবে লব্ধির মান কত, p + q²/p বাকি দুটার মধ্যবর্তী দূরত্ব, বাকি দুটার আমি যখন লব্ধি নিব তখন বাকি দুটা কোনটা, এই দুটা, অর্থাৎ এই দুটা। তাহলে এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব ab। তাহলে এটা কি হবে, সমান। তাহলে ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারবো y না, আমাদের y দরকার। তাহলে y তাহলে এটা হবে p²/q * ab / p + q²/p। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি y এর মানটা কত হয় দেখো। তাহলে y সমান তোমার আসছে এখানে p²/q * ab, আর এই জায়গায় লসাগু হলো ab ইনটু
এটা হবে p স্কয়ার q স্কয়ার বাই p। হ্যাঁ, তাহলে এটা হবে p স্কয়ার প্লাস q স্কয়ার। ও p প্লাস এখানে স্থান পরিবর্তন করলে হলো p স্কয়ার বাই q দিয়ে, তাহলে p প্লাস p স্কয়ার বাই q। আমরা একটু ভুল করছি, তাহলে এখানে হবে p প্লাস p স্কয়ার বাই q, p প্লাস সরি ভাইয়া p প্লাস p স্কয়ার বাই q। তাহলে এটা যদি p প্লাস p স্কয়ার বাই q হয় তাহলে p প্লাস p স্কয়ার বাই q। তাহলে এই জায়গায় p প্লাস p স্কয়ার বাই q হলে আমরা এখান থেকে কি কমন নিতে পারবো, p কমন নিতে পারবো। তাহলে p যদি কমন নেই, আচ্ছা p কমন নাও দরকার নাই, তাহলে এখানে q কমন নিলাম, তাহলে q কমন নিলাম হবে pq প্লাস p স্কয়ার। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, pq প্লাস p স্কয়ার, তাহলে y এর মানটা তোমার হবে, তাহলে এখন যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এইটা আসবে ইনটু, দেখো p স্কয়ার বাই q তো ঠিক আছে, ইনটু এটা যদি ভাগ আছে তাহলে গুণন করে দিলে q টা উপরে যাবে, আর pq প্লাস q স্কয়ার এটা নিচে আসবে, ইনটু এখানে কত আছে ab। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি দেখো ভাই কি হবে, আমাদের q কি হয়ে যাবে মোকাবেলা, তাহলে এখানে হবে p স্কয়ার ডিভাইডেড বাই pq প্লাস q স্কয়ার। তাহলে এখান থেকে তুমি কি কমন নিতে পারো, q কমন নিতে পারো। তাহলে তুমি যদি q কমন নাও pq প্লাস p স্কয়ার, pq প্লাস p স্কয়ার, তাহলে তুমি যদি এখান থেকে p কমন নাও তাহলে p কমন নিলে হবে p প্লাস q। হ্যাঁ, p কমন নিলে p প্লাস q হবে ইনটু ab। তাহলে এখন দেখো তোমার কি ঘটনাটা ঘটবে, একটা p কি হয়ে যাবে মোকাবেলা, তাহলে উপরে থাকবে p ইনটু ab ডিভাইডেড বাই নিচে থাকবে শুধুমাত্র p প্লাস q। তো এবার তুমি কিন্তু একটা মজার জিনিস পেয়ে গেছো, y এর মানটাও y এর মানটাও, তাহলে তুমি y এর মানটাও পাইলা, y এর মানটাও পাইলা p ইনটু ab ডিভাইডেড বাই p প্লাস q, আর x এর মানও তুমি বের করছিলা, x এর মানও p ইনটু ab ডিভাইডেড বাই p প্লাস q। দেখো এখানে x ডিসটেন্স আর y ডিসটেন্স দুটাই কিন্তু b বিন্দু থেকে দূরত্ব, দেখো দুটাই কোন বিন্দু থেকে দূরত্ব, b বিন্দু থেকে দূরত্ব, x আর y দুটাই b বিন্দু থেকে দূরত্ব, এবং তোমাকে বলছে যে এই দুটার মানই সমান। তার মানে কি এই দূরত্ব আর এই দূরত্ব সমান, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব যদি সমান হয় তাহলে অবশ্যই x আর y ভিন্ন ভিন্ন অবস্থান হতে পারে না, তার মানে x আর y কোন অবস্থান, সেম অবস্থান, একই অবস্থান। তার মানে আমরা কি বলতে পারবো, যেহেতু b বিন্দু থেকে x এর দূরত্ব আর y এর দূরত্ব সমান, তার মানে x এই যে এই বিন্দুটা, ধরো এটা যদি আমি c বিন্দু দিতাম, এটা যদি d বিন্দু দিতাম, তাহলে আমরা বলতাম যে c আর d ভিন্ন বিন্দু হতে পারে না। কারণ c আর d ভিন্ন বিন্দু হতে পারে না মানে কি c ও d একই বিন্দু, আর যেহেতু c ও d একই বিন্দু তার মানে লব্ধির অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই, প্রমাণ। ক্লিয়ার? তাহলে তুমি কি লিখবা, যেহেতু b বিন্দু থেকে c বিন্দু দূরত্ব আর b বিন্দু থেকে d বিন্দু দূরত্ব দুইটা দূরত্বই সমান, তার মানে এই দুটো দূরত্ব ভিন্ন কিছু হতে পারে না, c আর d ভিন্ন বিন্দু হতে পারে না, c আর d কি বিন্দু, একই বিন্দু, অর্থাৎ লব্ধির অবস্থান কি আছে, অপরিবর্তিত আছে। তো এই ছিল আমাদের 2 নম্বর কনসেপ্টটা। এবার আমরা 3 নম্বর কনসেপ্ট শিখব, তবে আজকে এই পর্যন্ত থাকুক, আমরা একটু পরের ক্লাসটাতে 3 নম্বর কনসেপ্ট নিয়ে কথা বলব। তো সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা, দোয়া, শুভকামনা। আজকে আমরা বলবিদ্যার অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে যুগল বল। তো এই জায়গায় যুগল বলটা আসলে কি, আসলে পৃথিবীতে কেউ একা থাকতে চায় না, সবাই জোড়ায় জোড়ায় থাকতে চায়, এবং দুইটা বিপরীত লিঙ্গের মানুষ। ঠিক অনুরূপ ভাবে যদি দুইটা বিন্দুতে একটা সরলরেখার উপর অবস্থিত দুইটা বিন্দুতে দুইটা সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়া করে, তার মানে এই বলটার মান হবে p, এই বলটার মান হবে p। তাহলে এই দুইটা বল যদি সমান এবং বিপরীতমুখী হয় তাহলে এখানে এই বল দ্বয়কে আমরা বলবো যুগল বল। ঠিক আছে? তার মানে একটি সরলরেখার দুইটা বিপরীত বিন্দুতে যদি সমান এবং
বিপরীত মানের দুইটা বল ক্রিয়া করে তাহলে এই বলকে আমরা বলবো যুগল বল। এখন এই যুগল বলের ক্ষেত্রে একটা কনসেপ্ট খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা হলো যুগলের ভ্রামক। তাহলে এই জায়গায় যুগলের ভ্রামকটা কি? যুগলের ভ্রামক বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে ধরো এই যুগল সৃষ্টিকারী বলদ্বয়ের মধ্যকার দূরত্ব হলো r। যুগল সৃষ্টিকারী বলদ্বয়ের মধ্যকার দূরত্ব কত? r। তাহলে যুগলের ভ্রামক হচ্ছে এই জায়গায় যুগল সৃষ্টিকারী বল ইনটু এই বলদ্বয়ের মধ্যকার দূরত্ব, এটাকে আমরা বলবো যুগলের ভ্রামক। ঠিক আছে, তাহলে এই যুগলের ভ্রামকটাকে আমরা কিভাবে বলবো? এটা হচ্ছে f, r। তার মানে যুগল সৃষ্টিকারী বল হলো f এবং বলদ্বয়ের মধ্যকার দূরত্ব কত? r। এখন আমরা যদি ব্যাপারটা এরকম হয় যে এখানে এই বল হলো 5 নিউটন, এই বলটা হলো 5 নিউটন, তাহলে সমান এবং বিপরীতধর্মী বল আছে এবং এদের মধ্যকার দূরত্ব কত? 4। তাহলে এখানে এই যুগল সৃষ্টিকারী বলের ভ্রামক m ফর মোমেন্টামের ইংরেজি হলো ভ্রামক। তাহলে এটা কত? এটাকে আমরা প্রকাশ করব হলো বল কমা বলদ্বয়ের মধ্যকার দূরত্ব। তাহলে সমান কত হবে? 5 into 4, 5 into 4 কত হয়? 20। এবার আমরা আরেকটা যুগল নেব। আরেকটা যুগল কি? যে ধরো এবার যুগল সৃষ্টিকারী বলের মান হলো 10 আর যুগলদ্বয়ের বলদ্বয়ের মধ্যকার দূরত্ব হচ্ছে 2 মিটার। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে 2 মিটার। তাহলে এবার সমতুল্য এবার যুগলটা কত হবে? 10, 2 এবং এই যুগলের ভ্রামকের মান কত হবে? বল ইনটু বলদ্বয়ের মধ্যকার দূরত্ব ইকুয়াল টু 20। তাহলে আমি দেখলাম আমাদের এই যুগলটার ভ্রামকের মানও 20, আমাদের এই যুগলটার ভ্রামকের মানও কত? 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা যুগলের ভ্রামকের মান 20 অর্থাৎ সমান। আর যখন দুইটা যুগলের ভ্রামকের মান সমান হয় আমরা তাদেরকে বলি সমতুল্য যুগল। আমি আবার বলতেছি, যদি দুইটা যুগলের ভ্রামকের মান সমান হয় তাহলে সেই যুগলকে আমরা বলি হচ্ছে সমতুল্য যুগল। তার মানে এই যুগল আর এই যুগল সমতুল্য। তখন এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা লিখব হচ্ছে m into 5, 4 equal to m 10, 2। অর্থাৎ এই যুগল আর এই যুগলটা কেমন? এই দুটো যুগল হচ্ছে সমতুল্য। তো এবার আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি এই যুগল কনসেপ্ট দিয়ে। যদিও তোমাদের আগের চ্যাপ্টারে মানে আগের সিলেবাসে এই যুগল নিয়ে টোটালি আলাদা একটা চ্যাপ্টার ছিল, এখনো তোমাদের বেশ কিছু বই বা একটা বই যুগল নিয়ে কথা বলছে, তবে এনসিটিভির যে কারিকুলাম ওই কারিকুলামে যুগল নিয়ে আলোচনা করার কোনো বাধ্যবাধকতা নাই। তো তারপরে শুধুমাত্র আমরা এই বেসিকটা শিখলাম এই কারণে আমরা আজকের যে টপিকটা পড়বো, আজকের টপিকটা হচ্ছে লব্ধির সরণ। এই লব্ধির সরণ রিলেটেড অঙ্কগুলা এই যুগলের কনসেপ্টটা ব্যবহার করে আমরা একদম নিমিষে সলভ করতে পারবো। মানে যে অঙ্কগুলো আমরা সলভ করতে 2-3 পাতা লেগে যেত ওই অঙ্কগুলো আমরা 2-3 লাইনে সলভ করে ফেলবো। তো এই জায়গায় তুমি একটা কনসেপ্ট মনে রাখো যে লব্ধির সরণে সমতুল্য যুগল কনসেপ্ট ব্যবহার করতে হয়। দেখো লব্ধির সরণে সমতুল্য যুগল কনসেপ্ট ব্যবহার করতে হয়। লব্ধির সরণের ক্ষেত্রে আমরা সমতুল্য যুগল কনসেপ্ট ব্যবহার করব। দেখো এটা ব্যবহার করে আমরা কিভাবে সহজে অঙ্কগুলো করতে পারি। এখন আমরা ফার্স্ট যে প্রবলেমটা একটু সলভ করব, তোমরা একটু দেখো যে আমাদের দুইটা বল আছে এ ও বি বিন্দুতে কার্যরত দুইটা বল। তাহলে এটা হচ্ছে এই বিন্দুতে কার্যরত, এটা হচ্ছে পি বল এবং বি বিন্দুতে কার্যরত আরেকটা বল আছে সেটা হচ্ছে কিউ। তাহলে এখানে পি বল আর কিউ বল দুইটা সমতুল্য বল। তাহলে দেখো এই পি আর কিউ এর লব্ধি কত? পি আর কিউ এর লব্ধি হচ্ছে আমাদের r। তাহলে এখানে r ইকুয়াল টু কত? p প্লাস q।
তো আমাদের কোশ্চেন হচ্ছে যে যদি এই বলগুলা পরস্পর স্থান বিনিময় করে, এটা এ আর বি বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে যদি লব্ধি এবি বরাবর x দূরত্ব সরে যায়, তার মানে এবি বরাবর, তার মানে এই দিকে, তাহলে এই দিকে কতটুকু দূরত্ব সরবে x, তাহলে ধরো নতুন লব্ধি হবে এইটা হবে নতুন লব্ধি, তার মানে পি আর কিউ কি করছে, স্থান বিনিময় করছে, তার মানে এখানে আমি দেব হচ্ছে পি বল আর এইখানে দেব হলো কিউ বল, তাহলে এটা হবে আমাদের নতুন লব্ধি। এটা যদি x পরিমাণ সরে যায় তাহলে তোমাকে দেখাইতে হবে x p q divided by p plus q into a। তো এটা আসলে প্রশ্নটা করতে কঠিন হলো, কিন্তু অঙ্কটা কিন্তু কঠিন না, অঙ্ক খুবই সহজ, আমরা দেখে উত্তর বলবো। তাহলে আমরা আগে প্রশ্নটাকে বোঝার চেষ্টা করি যে প্রথমে p আর q, তাহলে আর p আর q এর লব্ধি কোনটা, p আর q এর লব্ধি হচ্ছে এইটা p plus q। তো পরবর্তীতে আমি কি করছি, আমি বলগুলোকে স্থান পরিবর্তন করছি, তার মানে এখানে আসছে q বল আর এখানে আসছে p বল, তখন লব্ধি কোনটা, তখন লব্ধিটা ab বরাবর x দূরত্ব সরে গেছে, খেয়াল করো x দূরত্ব সরে গেছে, তাহলে তোমাকে দেখাতে হবে x p q divided by p plus q into a। তো আসো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। এখন আমার লজিক যে দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটনা ঘটছে এটা একটু বোঝার চেষ্টা করো। দ্বিতীয় ক্ষেত্রে আমি p বলটা কিন্তু এখানে নাই, দেখো এই জায়গায় কিন্তু p বলটা নাই, তো p বলটা কোথায় চলে গেছে, p বলটা চলে গেছে হচ্ছে এখানে, এই যে এখানে চলে গেছে p বল। তাহলে এখানে যদি আমি p বলটা দিতে চাই তাহলে কি করতে হবে, আগে এখানকার p বলটা ফিনিশ করতে হবে। তাহলে আমি এই বরাবর p এর বিপরীতে যখন p বল দিলাম তাহলে এই p বলটা ফিনিশ হয়ে গেল, এবং এই বলটাকে আমি এই জায়গায় সরাই নিয়ে আসলাম, তাহলে এই যে এখন হয়ে গেল এটা আমাদের p বল। তাহলে আমি এখানে একটা যুগল অ্যাপ্লাই করলাম p বলটাকে এখানে সরানোর জন্য, সেই বলটা কত, সেই যুগলটা কত, তাহলে সেই যুগলের মানটা হচ্ছে p into a, তাই না, বল হলো p, বলটার মধ্যকার দূরত্ব হচ্ছে ab। এবার আরেকটা কাজ কি করছি, আমাকে কি করতে হবে, q বলটাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে q বলটাকে যদি আমি এখানে নিয়ে আসতে চাই তাহলে আমার কি ঘটনা অ্যাপ্লাই করতে হবে, আগে আমাকে এখানকার q বলটা ভেনিশ করতে হবে, তাহলে এখানকার qটা কিন্তু ভেনিশ হয়ে গেল, তাহলে এটা হলো q, এবং এখানকার qটাকে এখানে নিয়ে আসতে হবে, তাহলে আমি এখানকার qটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে এখন এটা চলে আসলো q। তাহলে এখন ঘটনা কি ঘটতেছে দেখো, এই জায়গায় এখানে ক্রিয়া করতেছে p ভেনিশ q বল আর এখানে q ভেনিশ p বল, তাহলে আমার বলটা স্থান পরিবর্তন করব। তাহলে আরেকটা ভ্রামক আমি কি অ্যাপ্লাই করছি, আমি আরেকটা ভ্রামক যেটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে বল সৃষ্টিকারী বল, যুগল সৃষ্টিকারী বল হলো q আর বলটার মধ্যকার দূরত্ব কত, a b। খেয়াল করো, তাহলে আমি যখন এই দুইটা যুগল অ্যাপ্লাই করলাম, এই দুইটা যুগল অ্যাপ্লাই করার ফলে কি হলো, এই দুইটা যুগল অ্যাপ্লাই করার ফলে আর এই লব্ধিটা এইখানে চলে গেল, লব্ধিটা তো এইখানে চলে গেল, মানে কি এখানে আর কিন্তু লব্ধি ক্রিয়া করতেছে না, এখানে লব্ধি ক্রিয়া না করলে এখানে আমাকে একটা কি করতে হবে, এটা সমতুল্য একটা যুগল প্রয়োগ করতে হবে, মানে বল প্রয়োগ করতে হবে, তাহলে এটা ভিনিশ হয়ে যাবে, তখন এখানকার বলটাকে আমি এই জায়গায় শিফট করে দেখাতে পারবো, ঠিক আছে। তো দেখো এখন কি হবে, এই যে এটা একটা ভেনিশ, তার শুধুমাত্র এই বলটা থাকবে। তো এই জায়গায় আমি কোন যুগলটা অ্যাপ্লাই করলাম, এখানে আমি যুগল অ্যাপ্লাই করলাম সৃষ্টিকার বল হচ্ছে p plus q এবং তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে x। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, যুগলের ক্ষেত্রে তুমি যে জিনিসটা মাথায় রাখবে যে যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে তাহলে তার চিহ্ন হয় প্লাস, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে চিহ্ন হয় মাইনাস। এন্টি ক্লক হলে চিহ্ন হবে প্লাস, আর ক্লকওয়াইজ হলে হবে চিহ্ন মাইনাস, ক্লকওয়াইজ হলে হবে চিহ্ন মাইনাস। তো খেয়াল করো, তাহলে আমি প্রথমে এই যে p যুগলের কথা চিন্তা করি, p যুগল, তাহলে p যুগলে বল প্রয়োগ করতেছি কোন দিকে, এই যে এই p আর এই p, তাহলে এখানে বল প্রয়োগ করতেছি এই দিকে, তাহলে এখানে যদি আমি বল প্রয়োগ করি, এই দিকে বল প্রয়োগ করি এবং এই p বলটা এই দিকে বল প্রয়োগ করতেছি, তাহলে এটা কি এভাবে ঘোরা শুরু করবে না, এই যে এভাবে ঘোরা শুরু করবে, তাহলে এভাবে ঘোরা মানে কি অ্যান্টি ক্লক,
এন্টি ক্লক মানে এই চিহ্নটা কি হবে প্লাস। এবার কিউ যুগলের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে দেখো, কিউ যুগলের ক্ষেত্রে আমরা এখানে কি করতেছি, কিউটাকে দেখো বল বের করতেছি কোন দিকে, এই যে বিশ বিশ, তাহলে এটা যদি এটা এদিকে ঘুরবে আর এটা এদিকে ঘুরবে, তার মানে ইয়াটা কিভাবে ঘোরা শুরু করবে, এভাবে ঘোরা শুরু করবে, এভাবে ঘোরা মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘোরা, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এটা কি হবে মাইনাস। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো p মাইনাস কিউ ইনটু ab সমান p প্লাস কিউ ইনটু x। তাহলে আমরা বলতে পারবো x সমান p মাইনাস কিউ ডিভাইডেড বাই p প্লাস কিউ ইনটু ab। তো তুমি একটু তোমার বইয়ের সলিউশনে দেখিও যে তোমার এই অঙ্কটাই, তাহলে আমরা এটা প্রমাণ করতে বলছি, এটা প্রমাণিত হয়ে গেল প্রুফ। এই অঙ্কটাই তোমার বইয়ে 3 পাতা আছে, কিন্তু সলিউশন বেসিক্যালি পাইলে 1 লাইন 2 লাইন, 2 লাইনের যেটা সলিউশন হয় এই সলিউশনটা তোমার বইয়ে 3 পাতাতে আছে। আমরা তাহলে এই জিনিসটা আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করি। এবার খেয়াল করো এখানে p বল আছে আর এই জায়গায় এখানে q বল আছে। তো এখানে p বল আছে, p বলটা বড়, q বলটা ছোট। খেয়াল করো, তাহলে মনে রাখবা আমি যদি কোনো বলকে স্থানান্তরিত করতে চাই আমি কি করতে যাব, পরবর্তীতে এখানে p বল নিয়ে যেতে চাই আর এখানে q বল নিয়ে আসতে চাই, হ্যাঁ মানে স্থান পরিবর্তন করতে চাই। তাহলে মনে রাখবা স্থান পরিবর্তন করতে গেলে সেখানে মানে যে বিন্দুতে তুমি নিয়ে যাওয়া আর যে বিন্দুতে ছিল এই দুই বিন্দুর মধ্যে যুগল অ্যাপ্লাই করতে হবে। তাহলে বলটা p বিন্দু ছিল কোথায় এখানে, আর p বিন্দুকে নিয়ে যাবো মানে p বলটাকে নিয়ে যাবো কোথায় এখানে, তাহলে এই দুই বিন্দুর মধ্যে যুগল অ্যাপ্লাই করতে হবে। তাহলে p এর বিপরীতে p এর সমান একটা আমি বল অ্যাপ্লাই করতেছি, এই দিকে p এর সমান আরেকটা বল অ্যাপ্লাই করতেছি। তাহলে এই বল ফিনিশ করে দেবে, এই জায়গায় শুধুমাত্র p বলটা থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন p বল। তাহলে একটা যুগল অ্যাপ্লাই করলাম। এবার q বলটাকে কি করব, q বলটাকে সরায় এখানে নেব। তাহলে q বলটাকে সরায় এখানে নেব মানে কি, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যুগল অ্যাপ্লাই করব। তাহলে এই যুগল কি, q বলের সমতুল্য একটা বল আমি এইদিকে প্রয়োগ করব, সাথে সাথে এই বিন্দুতে তার বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করব, তাহলে এটা হচ্ছে q। ক্লিয়ার? এবার লব্ধিটা আগে ছিল কোথায়, লব্ধিটা আগে ছিল হচ্ছে এখানে, লব্ধিটা আগে ছিল এখানে, তাহলে p প্লাস q। তাহলে এই লব্ধিটা এই দিকে সরে যাবে, x দূরত্বে সরে যাবে। তাহলে এই যে লব্ধিটাকে যদি আমি সরাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যুগল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা নিচের দিকে আর এই বিন্দুতে উপরের দিকে, তাহলে এটা একটা ভ্যানিশ হয়ে গেলে এই বলটা কিন্তু এখানে চলে যাবে। তো তারপরে আমরা যুগলের ভ্রামকের সূত্রটা অ্যাপ্লাই করে দেব, তাহলে সব শেষ হয়ে যাবে। দেখো এই দুইটা যুগলের ক্রিয়ায় আমি যখন এই যুগল আর এই যুগল এই দুইটা যুগল অ্যাপ্লাই করলাম তখন আমি রেজাল্টটা কি পাইলাম, লব্ধিটা এইদিকে সরে গেল, তার মানে এই যুগল পাইলাম। তাহলে এই যে এই দুইটার সমতুল্য যুগল হবে, এই যে এই দুইটার সমতুল্য যুগল হবে, এই যে এই যুগলটা বাকি যুগলটা, তাহলে এই দুইটা যুগল সমতুল্য। তাহলে এই কনসেপ্টটা আমরা অঙ্ক করে ফেললাম। আমরা লব্ধি সরণের আরেকটা সুন্দর প্রবলেম সলভ করি। দেখো তাহলে এটা আমরা মিশাই দিই, এটা সলভ, 2 লাইনে সলভ, 2 পাতার অঙ্ক। তো আমরা আরেকটা প্রবলেম সলভ করি। ধরো যে p ও q দুটি সদৃশ সমান্তরাল বল একই সমতলে, তাহলে p ও q দুটি সদৃশ সমান্তরাল বলের সাথে, p আর q দুইটা সদৃশ সমান্তরাল বল, তাহলে এই দুইটা বলের সাথে সমান্তরাল বলের সাথে একই সমতলে b দূরত্বের ব্যবধান। তাহলে একই সমতলে মনে করো যে এই তলে b দূরত্বের ব্যবধানে, তার মানে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের b, আমরা নিচ দিয়ে দেখাই, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের b দূরত্বের ব্যবধানে s মানের দুটি বিসদৃশ সমান্তরাল বল প্রয়োগ করা হবে। তার মানে এখানে আমি s মানের দুটি বিসদৃশ সমান্তরাল বল অ্যাপ্লাই করছি, তার মানে দুটো একটা যুগল অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তাহলে এই যুগলটা অ্যাপ্লাই করার ফলে যে লব্ধি bs প্লাস p প্লাস q পরিমাণ সরে যায়। তাহলে আমরা ধরে নিলাম তাহলে এটা হচ্ছে আমাদের s, এটা আমাদের হলো s। তাহলে আগে p আর q এর লব্ধি কত ছিল, তাহলে আগে p আর q এর লব্ধি ছিল p প্লাস q। খেয়াল করো p প্লাস q,
কালো দেখায় p প্লাস কিউ। তো এটা হচ্ছে আমার আগের লব্ধি p প্লাস কিউ। তো যখন আমি দুটো যুগল অ্যাপ্লাই করছি তখন এটার লব্ধি ধরো যে x দূরত্ব সরে গেল, x দূরত্ব সরে গিয়ে এই অবস্থানে চলে আসে। খেয়াল করো এই অবস্থানে লব্ধি চলে আসলো। এখন এই অবস্থানে লব্ধি চলে আসা মানে কি, তাহলে এখানকার যদি আমি এই ভেক্টরটাকে যদি সরাইতে চাই বা এই বলটাকে সরাইতে চাই তাহলে আমাকে কি করতে হয়, যুগল অ্যাপ্লাই করতে হয়। তার মানে এখানে আমি একটা এর বিপরীত মানে বল দেবো, এখানে ঠিক সেম মান, তাহলে আমাদের কি হয়ে গেল, লব্ধির অবস্থান সরে গেল x দূরত্ব। তাহলে দেখো আমরা কিন্তু এখানে একটা যুগলের রেজাল্ট হলো আরেকটা। আমি এখানে কি করছি দেখো, এই যুগলটা অ্যাপ্লাই করার ফলে আমি এই যুগলটা পাই। তার মানে এই যুগল আর এই যুগল এটা কি সমতুল্য যুগল। তাহলে এই যুগলের ভ্রামক কত, তাহলে এই যুগলের ভ্রামক বল হলো s, বল দ্বারা দূরত্ব হলো b। আর এই যুগলের ভ্রামক কত, এই জায়গায় বলের মানটা হলো লব্ধির মানটা হলো p প্লাস q এবং এদের মধ্যকার দূরত্ব হলো x। কারণ ভ্রামক সমান হচ্ছে যুগল সৃষ্টিকারী বল ইনটু বল দ্বারা দূরত্ব, যুগল সৃষ্টিকারী বল ইনটু বল দ্বারা দূরত্ব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x bs divided by p plus q। আমাকে এটাই প্রমাণ করতে বলছিল, x bs divided by p plus q। দেখো দুই লাইনের একটা অঙ্ক যেটা সলভ হয়ে গেছে সেটা তোমার বইতে 3 পাতা সলিউশন দেয়া আছে। আই হোপ আমার এগুলো দরকার নাই, আমরা এটা মনে করছি এভাবে করলেই হবে। শুধুমাত্র সমতুল্য যুগল এই কনসেপ্টটা বুঝতে পারলেই তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। তো আমরা আরেকটা প্রবলেম একটা সলভ করব। দেখো আমরা এই যে লব্ধির স্থানান্তর নিয়ে যে কোনো অঙ্ক করতে পারবো। এখন এই জায়গায় যে এখানে বলছে যে p ও q দুটি সদৃশ সমান্তরাল বল, তাহলে এটা হচ্ছে p আর এটা হচ্ছে আরেকটা q, এটা হলো সদৃশ সমান্তরাল বল। তো আমার কোশ্চেনটা হচ্ছে তাহলে এদের লব্ধি কত, এদের লব্ধি হলো p প্লাস q, এদের লব্ধি হলো p প্লাস q। তো পরের কোশ্চেনটা বলছে p বলটির ক্রিয়া রেখা সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে x দূরত্ব সরাবে। তাহলে ধরো p বলের ক্রিয়া রেখা যেদিকেই আছে আমি সেদিকেই সমান্তরাল রেখে আমি x দূরত্ব পরিমাণ সরাইলাম। তার মানে আমাদের এই ডিসটেন্সটা হলো x। x দূরত্ব পরিমাণ সরালে যে ধরো লব্ধিটা কিছু তো সরে যাবে, আগের জায়গায় থাকবে না, কিছু সরে যাবে। এই সরে যাওয়া দূরত্ব হলো আমার d। তো তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে, তাহলে d px p plus q। তো এটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমি p বলটাকে যদি সরাইতে চাই তার মানে p বিন্দুতে যুগল অ্যাপ্লাই করতে ভালো লাগতেছে। তাহলে এখানে এই যে p বলের সমান্তরাল এটা x দূরত্বে সরে গেছে, তাহলে এই যুগলটা অ্যাপ্লাই করলাম। তাহলে এই যুগলটা অ্যাপ্লাই করার ফলে লব্ধি কত দূরত্বে সরে গেল, d দূরত্বে সরে গেল। তাহলে এই যে কোনো বল সরানোর উপায়টা কি, যুগল অ্যাপ্লাই করা। হ্যাঁ, তাহলে তার মানে এই যুগলের সমতুল্য হবে এই যুগল, এই যুগলের সমতুল্য হবে এই যুগল। তাহলে এই যুগলের যুগল সৃষ্টিকারী বল কত, p, যুগল সৃষ্টিকারী বল হলো p আর দুইটা বলের মধ্যকার দূরত্ব কত, x। তাহলে এই যুগলের ভ্রামক হলো p x। এবার এই যুগলের ভ্রামক কত, এই যুগলের ভ্রামক যুগল সৃষ্টিকারী বল এটা লব্ধি কত, p plus q এবং এদের মধ্যকার দূরত্ব কত, এদের মধ্যকার দূরত্ব হলো d। তাহলে আমাদের বের করতে হবে কার মান, d এর মান। d হবে px p plus q। দেখো এটা কিন্তু জাস্ট দুই লাইনে আমাদের প্রমাণ চলে আসছে, প্রুফ। ঠিক আছে, সমতুল্য যুগলের কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা এই দুই পেজের অঙ্ককে দুই লাইনে সলভ করতে পারি। তার মানে কোনো বলকে স্থানান্তর করতে গেলে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, যুগল অ্যাপ্লাই করতে হবে, যুগল। তো আমরা আরেকটা প্রবলেম সলভ করব। দেখো খেয়াল করো, আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এবার বলছে p ও q দুটি বিসদৃশ সমান্তরাল বল। হ্যাঁ, p ও q দুটি বিসদৃশ সমান্তরাল বল। তাহলে এটা হচ্ছে p বল আর এটা হচ্ছে q বল, এটা হলো বিসদৃশ সমান্তরাল। তো তোমাকে বলছে যে হলো এদের লব্ধি কত, এদের লব্ধি হবে বড় বলের বাইরে, তাহলে বড় বলের বাইরে এবং বল দ্বয়ের বিয়োগফল। তাহলে এটা হলো r p minus q। হ্যাঁ, r p minus q। একটা জিনিস মনে রাখবে,
একটা জিনিস মনে রাখবে যে হচ্ছে যদি উভয় বলকে বিসদৃশ বলের ক্ষেত্রে উভয় বলকে একই পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে এই জায়গায় লব্ধির অবস্থান এই বলের ক্রিয়া রেখার দিকে সরে যায়, মানে এই দিকে সরে যাবে। ঠিক আছে, অর্থাৎ দুইটা বলকে যদি একই পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে লব্ধির অবস্থান ছোট বলের দিকে সরে যায়। এটা লিখে রাখো, দুটি বলকে একই পরিমাণ বৃদ্ধি করা হলে লব্ধির অবস্থান ছোট বলের দিকে সরে যায়। হ্যাঁ, তাহলে আমার প্রশ্নটা বলছে উভয় বলকেই, খেয়াল করো, উভয় বলকেই কি পরিমাণ বৃদ্ধি করব, যে উভয় বলকে যদি আর পরিমাণ বৃদ্ধি করি তাহলে উভয় বল, এখানেও আমি নতুন করে আরেকটা বল দেব আর, এখানেও আমি নতুন করে একটা বল দেব হলো আর। ঠিক আছে, তাহলে উভয় বলকে যদি আমি আর পরিমাণ বৃদ্ধি করি তাহলে লব্ধির অবস্থান, খুব ভালো করে বুঝিও, তাহলে একই পরিমাণ বৃদ্ধি করে লব্ধির অবস্থান কি পরিমাণ সরে যাবে, এই যে ছোট বলের দিকে, যে ছোট বল এটা ছোট বলের দিকে সরে যাবে। তাহলে এইটুকু সরে গেল, লব্ধির কতটুকু সরে গেল, x দূরত্ব সরে গেল। বুঝিও, তাহলে x দূরত্ব সরে যাওয়ার জন্য আমাকে কি করতে হয়, যুগল অ্যাপ্লাই করতে হয়। তাহলে এটাও কি বল, এটা হচ্ছে p - q। দেখো নতুন লব্ধিও কিন্তু p - q হবে, কারণ এই বলটা কত হবে, নতুন করে এই বলটার মান হবে p + r আর এই বলটার মান হবে q + r। তাহলে এই লব্ধির মানটা হবে p + r - q + r। দেখো এখনো কিন্তু p - q ই আছে, হ্যাঁ। তো তুমি খেয়াল করো, তাহলে p - q। তাহলে এবার আমি যুগল অ্যাপ্লাই করছি কয়টা, বেসিক্যালি আমি দুইটা যুগল অ্যাপ্লাই করছি, এটাও আর পরিমাণ বৃদ্ধি করছে, এটাও আর পরিমাণ বৃদ্ধি করছে। তার মানে এখানে যুগল হলো r, এরা আগে ক্রিয়া করত a b বিন্দুতে। তো তোমাকে এই জায়গায় যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে d = মানে এখানে d পরিমাণ সরে গেছে, তাহলে তোমাকে প্রমাণ করা লাগবে d = r divided by p minus q into ab, r divided by p minus q into ab, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে খেয়াল করো আমি কোন যুগল অ্যাপ্লাই করলাম, r এর এই যুগলটা অ্যাপ্লাই করলাম, তার মানে r into ab, হ্যাঁ, বল ইনটু বল দ্বয়ের মধ্যকার দূরত্ব, এইটা সমান কত, যে উভয় বলকে আমি আর পরিমাণ বৃদ্ধি করছি r into ab সমান যুগল সৃষ্টিকারী বলটা, মানে অন্য আরেকটা কোন যুগল সৃষ্টি হলো, এই যুগল সৃষ্টি হলো। তাহলে এই যুগল আর এই যুগল হলো সমতুল্য যুগল, তাহলে এই যুগলটার মান কত হবে, যুগল সৃষ্টিকারী বল হলো p - q এবং তারা কতটুকু সরে গেছে, d দূরত্ব সরে গেছে। তাহলে আমাকে d এর মান বের করতে হবে, তাহলে d এর মান হলো r into ab divided by p - q। একদম দ্বিতীয় লাইনে উত্তর, আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে। সো কিসের চিন্তা করছো ভাই, এভাবে অঙ্ক কর, দেখবি যে হচ্ছে বিশাল বিশাল অঙ্ক আমরা 2 লাইন বা 3 লাইনে সব সলভ করতে পারবো। তোদের জন্য অনেক অনেক শুভকামনা। 8.3 এ পর্যন্তই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, আশপাশের মানুষগুলোকে ভালো রাখিস। ধন্যবাদ।